সম্রাট শাহজাহান সাংস্কৃতিক দিক থেকে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে এক অনন্য অবস্থানে নিয়ে গেলে ইতিহাস তাকে বিখ্যাত সব স্থাপত্য ও কীর্তির জন্য মনে রাখে। স্ত্রীর মৃত্যু শোকে তার সমাধির ওপর বিখ্যাত তাজমহল নির্মাণ করে যেমন নিজেকে ইতিহাসের পাতায় তিনি অমর করে রেখেছেন, তেমনি আগ্রার দুর্গ কিংবা দিল্লির সুবিশাল জামা মসজিদের মাধ্যমে নিজেকে অন্যান্য মুঘল সম্রাটদের তুলনায় আলাদাভাবে পরিচিত করতে সক্ষম হয়েছে। বলা হয়ে থাকে তার এই সময়েই মুঘল স্থাপত্যবিদ্যা সব থেকে বেশি এবং তিনি ছিলেন এর প্রধান পৃষ্ঠপোষক। তবে তার এই মহাকীর্তি নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়, এর ছিল ময়ূর সিংহাসন। সম্ভবত ভারতবর্ষে উপস্থিতি না থাকার জন্যই হয়তো এমনটা হয়ে থাকে। তাজমহল কিংবা সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত অন্যান্য স্থাপত্য ও কীর্তির তুলনায় এর গুরুত্ব কিংবা মূল্য কোনো অংশেই কিন্তু কম। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ময়ূর সিংহাসন, যেটি পৃথিবীর সব থেকে দামি সিংহাসন। তাহলে চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে হাত করে জেনে নেওয়া যাক এই ময়ূর সিংহাসনের অজানা ইতিহাস। সম্রাট শাহজাহান কেন ময়ূর সিংহাসন ব্যবহার করলেন, অন্য কোনো প্রাণী ব্যবহার করলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মুঘল আমলে শিল্প সাহিত্যে ময়ূরের এক অনন্য স্থান যা অন্য কোনো প্রাণীর ছিল না। মুঘল আমলে অঙ্কিত চিত্রকর্মগুলোতে ময়ূরের অবয়ব ফুটিয়ে তোলা হতো সুনিপুণভাবে। তখনকার সাহিত্যেও নাকি ময়ূরকে এক আধ্যাত্মিক রূপদান করা হয়। যেমন শামস-ই তাওয়াসি নামক একজন কবি তার কাব্যগ্রন্থে দাবি করেন যে বেহেশতের সব থেকে উঁচু স্তরে ময়ূর থাকে। যেহেতু এই পাখিকে ধর্মীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হতো, তাই মুঘল শাসনামলে সাধারণের বিশ্বাস ছিল যে কোনোভাবে এই পাখির প্রতি সম্মান প্রদর্শন করলে অবশ্যই সৃষ্টিকর্তা পরকালে ভালো কিছু দেবে। এজন্যই ধারণা করা হয়ে থাকে সম্রাট শাহজাহান ধর্মীয় কারণে তার বিখ্যাত সিংহাসনের দুটো ময়ূরের অবয়ব তৈরি করলেন, আর এই পাখির নামে পরবর্তীতে সিংহাসনটি পরিচিতি লাভ। সিংহাসনে কি পরিমাণে সোনা ও হীরের জহরত ব্যবহার করা হয়েছিল সেটি শুনলে আপনার চোখ কপালে। আনুমানিক 1150 কেজি সোনা ও প্রায় 230 কেজি বিভিন্ন মহামূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে এই রাজকীয় সিংহাসন তৈরিতে। তিমুর রুবি ও বিখ্যাত কোহিনূর হীরার মতো দুর্লভ জিনিস ব্যবহার করা হতে হয়েছে। ধারণা করা হয় বিভিন্ন যুদ্ধ জয়ের মাধ্যমে যেসব দামি ও দুর্লভ অলংকার মুঘল রাজকোষে সেই সময় জমা হয়েছিল, সেগুলো দিয়েই নাকি এই সিংহাসনের নির্মাণ কাজ শুরু হয়। তাজমহলের নির্মাণের ক্ষেত্রে এমন দূর দূরান্ত থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী আনা হয়েছিল। এদিক থেকে ময়ূর সিংহাসন ছিল 116টি পান্না, 108টি রুবি ও আরো অন্যান্য অসংখ্য মূল্যবান পাথর ব্যবহার করা, যেগুলোর অনেকগুলো ছিল অত্যন্ত দুর্লভ। সিংহাসনের পেছনে যে দুটো ময়ূর ছিল সেগুলোর লেজ ছিল ছড়ানো, যেটি সিংহাসনের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। এবং তবে এরকমও কথিত আছে যে সম্রাট শাহজাহান নবী হযরত সুলাইমানকে অনুসরণের চেষ্টা করেন। সুলাইমানের সুবিশাল সাম্রাজ্যের পাশাপাশি একটি রাজকীয় সিংহাসন ছিল, যেটি মুঘল সম্রাট শাহজাহানকে বেশ প্রভাবিত করেছিল। এজন্য তিনিও নিজের বিশাল সাম্রাজ্যের পাশাপাশি একটি রাজকীয় সিংহাসন বসে সাম্রাজ্য পরিচালনার নাকি স্বপ্ন দেখেন। সময়টা 1628 সালের দিকে, যেদিন সম্রাট শাহজাহান সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। সেদিনই প্রথম সেই রাজকীয় সিংহাসন প্রথমবারের মতো ব্যবহার। বাছাই করা স্বর্ণকার ও জহুরিদের মাধ্যমে প্রায় 7 বছর ধরে এই সিংহাসন তৈরি করে নেওয়া হয়েছে। এই সিংহাসন মুঘল সাম্রাজ্যের পরিচয়বাহী একটি উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে। মুঘলদের ঐশ্বর্য সম্পর্কে বাইরের দুনিয়াকে ধারণা দেবে সম্রাট শাহজাহানের এই ধরনের চিন্তাও ছিল। মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত সম্রাটদের বাসস্থান হিসেবে ব্যবহৃত দিওয়ানির কাছে সাধারণত এই সিংহাসন নাকি রাখা, কিন্তু অনেক সময় দিওয়ানি আমেও এটি
এছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের জন্য যখন সম্রাটকে দিল্লি থেকে আগ্রায় আসতে হতো, তখন তার সাথে এই সিংহাসনও বহন করে নিয়ে আসা হতো। নাদের শাহ যখন পারস্যের সিংহাসনে বসেন, তখন তার সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল আফগানিস্তানের হোতাকি বাহিনী দমন করা। ইস্পাহান দখল করার পর নাদের শাহ তাদেরকে একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নেন। তিনি তাদেরকে হটানোর জন্য আরো বেশি সৈন্য সহ আক্রমণ করেন এবং একসময় তারা কান্দাহার পেরিয়ে মোগল সাম্রাজ্যে প্রবেশ করেন। তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে শান্তিপূর্ণ উপায়ে হত্যাকারীদের হতাহত করতে পারেন, কিন্তু মোগল সম্রাট তা থেকে বিরত থাকে। এতে নাদের শাহ আরো বেশি রেগে যায় এবং বড় সেনাবাহিনী সহ মোগল সাম্রাজ্যে আক্রমণ করে। সম্রাট শাহজাহান কিংবা সম্রাট আকবরের সময় মোগল সেনাবাহিনী যেরকম শক্তিশালী ছিল, মোহাম্মদ শাহের সময় তা একেবারে জৌলুস। সুসংগঠিত নাদের শাহের বাহিনীর সামনে মোগল সেনাবাহিনী টিকতে পারে এবং 1739 সালের মার্চে নিউ দিল্লি দখল করে। পারস্যের অধিপতি নাদের শাহ কিন্তু বোকা ছিলেন। মোগল সাম্রাজ্যের মতো বিশাল সমৃদ্ধ এলাকা তার দখলে চলে আসলেও তিনি মূল এলাকা ছেড়ে দিয়ে সিংহাসন দখল করতে চান, কারণ তাতে করে তার মূল সাম্রাজ্য অক্ষরিত হয়ে যেত এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হটিয়ে অন্য কারো সিংহাসন দখলে সক্ষম হয়েছে। তিনি মুঘল সাম্রাজ্যের অধিপতি মোহাম্মদ শাহের সাথে সন্ধি করেন এবং তাদেরকে এই সাম্রাজ্য ফিরিয়ে দেন। এই সন্ধি অনুসারে মোগলদের যেসব মূল্যবান সম্পদ ছিল, তার বড় অংশ হস্তান্তর করতে বাধ্য হয় তারা। এর মধ্যে ময়ূর সিংহাসনও ছিল। এভাবেই অত্যন্ত দামি ও ঐতিহ্যবাহী ময়ূর সিংহাসন তারা হাতছাড়া করে। নাদের শাহ পারস্যে ফিরে এলে কয়েক বছর পর গৃহরক্ষীর হাতে তিনি নিহত হন এবং রাজপ্রাসাদে বেশ অরাজকতা সৃষ্টি। এরপর রাজপ্রাসাদে লুটের ঘটনা। অনেকে কথা বলে থাকেন, লুটেরা ব্যক্তিরা অরাজকতার মাঝে রাজপ্রাসাদে প্রবেশ করে ময়ূর সিংহাসন ভেঙে ফেলে এবং ভাঙা টুকরোগুলো পরবর্তীতে নাকি চড়া দামে। আবার অনেকে বলে থাকেন, নাদের শাহ যখন ভারতবর্ষ থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান, তখন তিনি ভেঙে টুকরো টুকরো করে হাতে পিঠে ইরানের উদ্দেশ্যে রওনা এবং লুটেরা ব্যক্তিরা ইরানের রাজপ্রাসাদ থেকে সেই টুকরোগুলোকেই লুট করে। যাই হোক, ময়ূর সিংহাসন ছিল মুঘল সাম্রাজ্যের জৌলুস তুলে ধরা এক কালজয়ী। সময়ের সাথে সাথে মোগল সাম্রাজ্যের মধ্যে পরিবর্তন। এক সময়ের পরাক্রমশালী সাম্রাজ্য শক্তি হারিয়ে ইতিহাসকে হারিয়ে দিল। মোগলদের গর্বের ময়ূর সিংহাসনও হাতছাড়া হয়ে যায় বিদেশি শক্তির কাছে পরাজিত। ময়ূর সিংহাসন যতই লুটেরদের হাতে ক্ষতবিক্ষত হোক, যতই বিদেশি শক্তির কাছে অর্পিত হোক না কেন, এই সুন্দর কীর্তির জন্য ইতিহাস সবসময় সম্রাট শাহজাহানকে স্মরণ করে। তো বন্ধুরা, এই ছিল ময়ূর সিংহাসনের অজানা ইতিহাস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইতিহাসের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।